294টা আসনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হয়েছিল। তার মধ্যে একটি ফলতা বাকি রেখে 293টা আসনের ফলাফল প্রকাশ হয়েছিল। বিপুল জয়ে বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছিল এবং ফলতার নির্বাচন যেটা হলো দ্বিতীয়বার, সেটাতেও বিপুল জয় পেয়ে 208 এই সংখ্যায় বিজেপি রাজ্যে এই মুহূর্তে বিধানসভায় শাসক দলের ভূমিকায়। তার ক্যাবিনেট গঠিত হয়েছে। সেখানে প্রত্যাশা মতোই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সেই ক্যাবিনেটে একের পর এক নজিরবিহীন দ্রুত সিদ্ধান্তে রাজ্যের যে অরাজক পরিস্থিতি, অশান্তির পরিস্থিতি, অনুন্নয়নের পরিস্থিতি, দেশ বিরোধী যে সমস্ত কার্যকলাপ, সেই সমস্ত কিছুকে পাল্টে ফেলে দিয়ে এক নতুন সোনার বাংলা তৈরি করবার প্রয়াসে হাত দিয়েছেন। সেটাই বা মাত্র কতদিন? 15-16 দিন। আর ওই যে বলা হয় কেন্দ্রে যে সরকার, এখানেও সেই সরকার, দুটি সরকারের একই নীতি, একই অভিমুখ, ফলত যেটাকে বলা হয়ে থাকে ডবল ইঞ্জিন সরকারের গতিতে রাজ্য এই মুহূর্তে এগিয়ে চলেছে। কিন্তু কি আশ্চর্য, কি সেই আশ্চর্য, সেটাই এবার আপনাদের জানাবো। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। ক্রমশ বিরোধী শূন্য এক অবস্থার তৈরি হয়েছে এই মুহূর্তের পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে। এর আগে আগেরও যে সমস্ত ইলেকশন গুলো গেছে, এই 15 বছরও যদি ধরেন রাজ্যে, সেখানে কিন্তু বিজেপি একদম প্রথম দিকে নয়, পরবর্তীতে এই যদি ধরে নেওয়া যায় 2016-19 থেকে রাজ্যে প্রধান বিরোধী দল হয়ে ক্রমশ তার জমি শক্ত করেছে এবং একের পর এক ইস্যুতে আন্দোলন করে, লড়াই করে, সংগ্রাম করে আজকে সে রাজ্যের ক্ষমতা দখল করেছে। তারও আগে যদি ওই বামফ্রন্ট আমলে চলে যান, সেখানেও কিন্তু ওই বামফ্রন্ট সরকার থাকলেও প্রথম দিকে কংগ্রেস, তৎপরবর্তী সময়ে ওই তৃণমূল কংগ্রেস বিরোধী দলের একটি ভূমিকা পালন করেছে। কিন্তু এরকম এক নজিরবিহীন নির্বাচন, যেখানে বাঙালি শুধুমাত্র ভোটের জন্য ভোট দেয়নি, বাঁচার জন্য ভোট দিয়েছে, এবং মানে যারা এই বিজেপির পক্ষে ভোট দিয়েছে তারা এখনো পর্যন্ত রাতে শুয়ে কেঁপে কেঁপে উঠছে, রাস্তায় বেরিয়ে মাঝে মধ্যে চুপচাপ দাঁড়িয়ে থেকে ভাবছে সত্যিই বেঁচে আছি। তার কারণ যদি কোনো রকম ভাবে ওই তৃণমূল কংগ্রেস, ওই অত্যাচারী, ওই স্বৈরাচারী দলটা আবার এসে যেত, তাহলে এই যে সজ্ঞানে নিজেরা নিজেদের চেহারাটা আয়নায় দেখতে পাচ্ছি, সেটা আর দেখা যেত না। এটা যে বাস্তব, সেটা আমরা প্রতি মুহূর্তে বিভিন্ন গ্রাম শহরে যে নজিরবিহীন দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, এক একটা পার্টি অফিস, সেখান থেকে যা যা কিছু বেরোচ্ছে, সেগুলোই ইঙ্গিত দিচ্ছে যে ওই 4 তারিখ ডিজে বাজানোর কথাটা কতটা সত্যি ছিল, আর সেটার পরে কি হতে পারত। কিন্তু ঘটল ঠিক উল্টো। এখানে খেয়াল করে দেখুন যে কোনো রকম একটা বলেইছিলাম আমি ভোটের আগে, যে ভোটের রেজাল্ট বেরোবে, বিজেপি সরকার গঠন করবে এবং তৃণমূল দলটা বলেই আর কোনো অস্তিত্ব থাকবে না। এক তো পশ্চিমবঙ্গের ইতিহাস বলে যে রাজ্য থেকে, পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের মানুষজন যাকে একবার ঝাঁট দিয়ে বিদায় করে দেয়, সেই জঞ্জাল সে আর ঘরে আনে না। কিন্তু প্রেক্ষিত আবার অন্য কথা বলে যে এখনো যারা জিতেছে
এই যে 80 জন মতো তৃণমূল কংগ্রেসে জিতেছে, তা মশাই আপনি কি করে বলছেন বিরোধী শূন্য? তাদের তো পৌরসভা পঞ্চায়েতে এখনো মেম্বার, কাউন্সিলর, চেয়ারম্যান এই সমস্ত আছে, পঞ্চায়েত সমিতিতে আছে, তাদের তো এখনো অতগুলো সাংসদ আছে। তাহলে আপনি কি করে বলছেন যে বিরোধী শূন্য এক অবস্থা? তার কারণ ইহারা থাকিয়াও নাই। অ্যাকচুয়ালি এই মুহূর্তে যে অবস্থাটা ভেবে দেখুন আপনারা, তৃণমূল কংগ্রেস বলে আর কিছু নেই। 4 তারিখ বেলা 2টোর পর তৃণমূল কংগ্রেস নামক জিনিসটা আর নেই। এই যে নেইটা কেন তৈরি হলো? তার কারণ তৃণমূল কংগ্রেস কি দিয়ে তৈরি ছিল? তৃণমূল কংগ্রেস তৈরি ছিল শাসন ক্ষমতাটা যতক্ষণ আছে ততক্ষণ, যতক্ষণ তার পুলিশ আছে ততক্ষণ, যতক্ষণ তার প্রশাসনের কর্মীবৃন্দ, অফিসার এদের ছড়ি ঘোরানো যায় ততক্ষণ, যতক্ষণ ওই সমস্ত দিয়ে একটি বিশেষ দুষ্কৃতী সমাজকে তৈরি করে লালন পালন করে রাখা যায়, ততক্ষণের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর সেই ক্ষমতাটা, শাসন ক্ষমতাটা নেই মানেই আর কিচ্ছু নাই। এর ফলে এই যে বিধায়ক দেখছেন, এই যে চেয়ারম্যান, কাউন্সিলর, এই সাংসদ টাংসদ, এরা সকলেই এই মুহূর্তে মানে কি নির্দল। এদের অ্যাকচুয়াল কোনো দল নেই। এদের কোনো মানে একটা দল মানে একটা তার গঠনতন্ত্র থাকে, তার উপরের একটা নেতৃত্ব থাকে, লেয়ার বাই লেয়ার নেতৃত্ব থাকে, এবং সেই নেতৃত্ব একটি সুশৃঙ্খল দলীয় কাঠামো বা দলীয় অনুশাসন মেনে সেটা চলে। মানলাম তৃণমূল কংগ্রেস যতক্ষণ ক্ষমতায় ছিল তাদের ওই রকম একটা সিস্টেম ছিল, কিন্তু শেষের দিকে কেউই কারোর কথা মানছিল না। আর এখন যখন শাসন ক্ষমতাই নাই, কাউকে কারোর মানার কোনো প্রয়োজনই নেই, কেউ কাউকে মানছে না। এখন ওই দলটা যদি না থাকে তাহলে ওই অনুশাসন, অভিভাবকত্ব, ছত্রছায়া, লালন পালন এ সমস্ত কিছুই নেই। আর পুলিশ প্রশাসন উল্টে সেগুলো উল্টে গেছে, পাল্টেও গেছে। তাহলে এই সব কিছু মিলে কি দাঁড়ালো? যে তৃণমূল কংগ্রেসের যারা যারা এখনো ওই যাকে বলে সংসদীয় পদ্ধতিতে নামে বলতে হচ্ছে তৃণমূল, আদপে তারা কেউ তৃণমূল নয়। সবটাই তৃণমূলের এই যে বিধায়ক টিধায়ক, এরা অ্যাকচুয়াল এই মুহূর্তে নির্দল, ছন্নছাড়া, পরিত্যক্ত। তাহলে তারা কি করবে? এখন বিরোধিতা করতে গেলে, সংগঠিত বিরোধিতা করতে গেলে তো তার কিছু একটা এক ইস্যুতে সকলে একই রকম ভাবে এগিয়ে চলা টলাগুলোর ব্যাপার থাকে। তা আমরা কি দেখতে পাচ্ছি? যে ওই পার্টিটা এখনো ওই টালির চালায় বসে যে সমস্ত মিটিং টিটিং হচ্ছে, আর দুরু দুরু বুকে অপেক্ষা করছে তিহারে যাওয়ার জন্যে। আবার সেখান থেকে যারা বেরিয়ে আসছে কুচো কাঁচা, তারা স্থানীয় থানায় কখন কোমরে দড়ি দিয়ে তুলে নিয়ে যাবে তার জন্য অপেক্ষা করছে। ফলে দলীয় কর্মসূচি বলতেই আর কিছু নেই। আর এ ওকে দেখাচ্ছে, সে তাকে দেখাচ্ছে, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এখানে হচ্ছে উল্টো রকম, সেটা যে তুই, তোর জন্য আমি ফেসেছি, ও বলছে তোর জন্য আমি ফেসেছি। এই বলে যখন দেখছে পুলিশ মামলা ক্রমশ ঘিরে আসছে, আর ঘিরে আসছে কি জনরোষ। আর এখানে স্বীকার করতে হবে, অবশ্যই স্বীকার করতে হবে, এই পশ্চিমবঙ্গের ধৈর্যশীল এবং অবশ্যই তার মধ্যে একটা বৃহৎ অংশের সনাতনী হিন্দু সম্প্রদায়কে, যারা কখনোই সেই উগ্র জনরোষের জায়গায় যাচ্ছে না, তারা শ্রেয় মনে করছে এদেরকে ওই কোমরে বাঁধা, যাতে ঘোরে কোমরে বেঁধে তার জন্য প্রশাসনের হাতে তুলে দাও বাপু। পাশাপাশি ওই যে বললাম নতুন সরকার, সে তার
পরিচ্ছন্নতার কাজ শুরু করে রেখে দিয়েছে। হাকিমপুর, সেখানে হুড়োহুড়ি, সেখানে যানজট। কিসের যানজট? মানুষের জট, ভিড়। কে আগে পালিয়ে ওপারে চলে যাবে। এখন এই সব কিছু যদি দেখেন, তাহলে জনভিত্তি বলেই তো ওই নির্দল হিসেবে যারা জিতেওছে তাদেরও আর জনভিত্তি বলে আর কিচ্ছু নেই। এখন এই যে আদর্শ একটি পরিবেশ, রাষ্ট্রকে সুগঠিতভাবে গড়ে তোলবার এক অনির্বচনীয় আদর্শ পরিবেশ, তার সাথে যদি যুক্ত হয় ওই যেটা বললাম ডবল ইঞ্জিন সরকার, একের পর এক জনমুখী কেন্দ্রীয় প্রকল্প, সেইগুলির লাভ যদি এই পশ্চিমবঙ্গের মানুষ এবার সরাসরি পেতে শুরু করে, তাহলে অচিরেই আমরা, যেটা কল্পনা টল্পনা ফিকশন টিকশন কিছু না, অচিরেই আমরা সোনার বাংলা দেখতে পারি। তার কারণ গ্রামে গঞ্জে বহু প্রতিভা অনাদরে পড়ে থাকে, শুধুমাত্র নিষ্পেষণে, শাসকের অত্যাচারে, এবং বেনিফিটগুলো, সরকারি বেনিফিটগুলো মাঝখান থেকে চুরি হয়ে যাওয়ার ফলে সেই জিনিসগুলো বা সেই প্রতিভাগুলো প্রস্ফুটিত হতে পারেনি এতদিন। কিন্তু তা বলে কি কর্মদক্ষতায়, প্রতিভাতে বা বলা যায় যে উৎকর্ষতায় তারা পিছিয়ে আছে? না, এ ছিল এক যেন ছাই চাপা প্রতিভার আগুন, যার উন্মেষ, যার পরিস্ফুটন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এখন এবার এই যে বিরোধী শূন্য অবস্থা, আগামী দিনে কি হতে পারে? আগামী দিনে কি ওই যেটা তারা বন্ধু বন্ধু খেলা করেন মাঝে মধ্যে, সেই বন্ধু বন্ধু খেলা আবার কিরকম? INDIA, এটা একটা খেলা। আবার ওই ডিপ স্টেট, ওটাও একটা খেলা। বিদেশি ফান্ডিং, সেটাও একটা খেলা। এবং চারপাশ হুড়িয়ে দেওয়া, লুটে পুটে খাই সবাই মিলে, সেটাও একটা খেলা। এবং ওই খেলা, সেই যে বলেছিলাম যে সমাজবাদী পার্টি, বিহারের যে কি বলে লালু প্রসাদ যাদবের দল, CPM, কংগ্রেস, টুকরে টুকরে গ্যাং, যেগুলো আপনাদের অনেক দিন ধরে বারবার করে বলি, এরা একত্রিত হতে পারবে কি? না, পারছে না। তার কারণ কেন্দ্রে বা অন্যান্য রাজ্যে মিনিমাম একটা যদি সিম্পল কমন ইস্যুও হয়, সেই কমন ইস্যুতেও এরা এখনো পর্যন্ত একজোট হতে পারেনি। ক্ষমতার দম্ভ, লুটে পুটে খাওয়া, এবং অর্থটাই যেখানে শেষ কথা হয়ে দাঁড়ায়, সেখানে তো অনর্থমই হবে। ওই যে যার জন্য বিজয়নের বাড়িতে, বিজয়নের বাড়িতে ইডি রেড হয়েছে, তিনি বলে দিয়েছেন নিশ্চয়ই রাহুল গান্ধী এর ফলে খুশি হয়েছেন, তিনি তো বলতেন কবে ইডি ঢুকবে। এরকমই এখন সবাই ভাবছে কার দরজায় কখন কোন পুলিশ নাকি CBI নাকি ইডি করা নাড়ে। উল্টো দিকে আর একটা তত্ত্ব, যে বিজেপির এই সমস্ত নোংরা ঝাঁট দিয়ে মানুষ যাদের জঞ্জাল ফেলে দিয়েছে, তাদের কি আদৌ কোনো প্রয়োজন আছে? একেবারেই না। মানুষ দু হাত ভরে তাদেরকে আশীর্বাদ দিয়েছে, ঘরের জঞ্জাল সব পরিষ্কার করে দিয়েছে। এখন সেখানে রাষ্ট্র গঠনের কাজ চলছে, নেশন ফার্স্ট এই নীতি নিয়ে। তাহলে আগামী দিনে এই সমস্ত জঞ্জালকে ঢুকিয়ে আবর্জনাময় করবার তাদের কোনো প্রশ্নই নেই, প্রয়োজনও নেই। সেটা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সব নেতারা নিয়মিতভাবে বলছে। কিন্তু পাশাপাশি আর একটা অংশ চলছে, ওই গেরুয়া আবির মেখে ওই ভিতরে ভিতরে যদি কোনো রকম একটু ছিদ্র পাওয়া যায়, মিশে যেতে পারি, মিশে গিয়ে ওই যে যেমন কখনো কখনো কোনো তাদের সাংগঠনিক জেলার সভাপতি, তাকে হেনস্থা হতে হচ্ছে, তাকে নির্মমভাবে মারা হচ্ছে। এরা কারা? এরাই তারা যারা এখনো পর্যন্ত ভেবে উঠতে পারছে না, জাল তো উঠে গেছে গুটিয়ে, জলের থেকে তো উঠে পড়েছি, ছটফট ছটফট করতে হচ্ছে, আর জালে এমন কোনো ছিদ্রও নেই যেখান থেকে বেরোনো যাবে। যেই সেই ছিদ্রগুলো গলে বেরোতে যাচ্ছে, সাধারণ জনগণ ঘিরে ধরছে। আইন তো অবশ্যই তাদের ঘিরে রেখেইছে, ছাড় কোথাও নেই।
আর ধূপধাপ পড়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে বিশাল বিশাল বিল্ডিং, আর লুটমুক্ত হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে মাঠের পর মাঠ জমি। বন্দি মুক্তি হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে সমগ্র শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়নমূলক সমস্ত ব্যবস্থা। তাহলে বলবো না যে এটা একটা বিরোধী শূন্য অবস্থা? শুধু দর্শকবৃন্দ, আপনাদের এপিসোডগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট লিখুন। লিখে শেয়ার করুন, যাতে আপনার কমেন্ট, আপনার লেখা মতামত বহু মানুষের চোখে পড়ে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন সব আমাদের কাছে জমা হয়ে রয়েছে। নমস্কার।